কম্পিটিটিভ এক্সামের ইন্ডিয়ান ইকোনমি একটা অতি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। সেই ইন্ডিয়ান ইকোনমির মধ্যে একটা ইম্পর্টেন্ট টপিক হলো আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আজকে আমরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে কিছু ইনফরমেশন দেখে নেব, যেগুলো আমাদের আপকামিং এনি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হবে। আজকে আমরা কি দেখব? ইন্ডিয়ান যে রিজার্ভ ব্যাঙ্ক, তার ব্যাকগ্রাউন্ড, তার স্ট্রাকচার, রেপো রেট কি, ব্যাঙ্ক রেট কি, রিজার্ভ ব্যাঙ্ক কি কাজ করে, আমরা সেগুলো একটু দেখে নেব। চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। দেখো, এক সেকেন্ড। দেখো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লোগো। এটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লোগো। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই 1926 সালে রয়্যাল কমিশন অফ ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফাইন্যান্স, কি বললাম, রয়্যাল কমিশন অফ ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফাইন্যান্সের সুপারিশে 1934 সালে আরবিআই প্রতিষ্ঠা হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আরবিআইকে প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিষ্ঠা কিন্তু হয়নি, ভালো করে বলছি শুনবে। 1934 সালে শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়া হয় যে আরবিআই প্রতিষ্ঠা করা হবে। কিসের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়? না, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট। তখন একটা আইন পাস করা হয় 1934 সালে, যেটাকে বলা হয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট। তো এই রিজার্ভ ব্যাঙ্ক কেন তৈরি করার প্রস্তাব আনা হলো? তার কারণ হলো, উদ্দেশ্য কি উদ্দেশ্যে? না, দেশে শক্তিশালী যে ব্যাংক ব্যবস্থা গড়ে তোলা, ঋণ নিয়ন্ত্রণ করা, উন্নত আর্থিক বাজার সৃষ্টি করা, কৃষি ও শিল্পের উন্নতি করা ইত্যাদি আরও কিছু কারণ আছে। আমি ইম্পর্টেন্টগুলো এখানে তুলে দিয়েছি। তো এই কারণে রিজার্ভ ব্যাঙ্ক তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হলো 1934 সালে। কিসের ভিত্তিতে? রিজার্ভ ব্যাঙ্ক অফ অ্যাক্ট ইন্ডিয়া, বা কি বললাম, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট এর ভিত্তিতে রিজার্ভ ব্যাঙ্ক তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হলো 1934 সালে। চলো দেখে নিই পরে। দেখো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্যাকগ্রাউন্ড কি। ব্যাকগ্রাউন্ড বলতে আমরা কোনটাকে বলবো? ব্যাকগ্রাউন্ড বলতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে প্রতিষ্ঠা থেকে শুরু করে প্রথম স্তরের যে বেস লেভেলের যে ইনফরমেশনগুলো আছে, যেমন হচ্ছে প্রথমেই বলবো, জানতে হবে যে সেন্ট্রাল ব্যাংকিং কনসেপ্ট এটা কে দিয়েছিলেন সর্বপ্রথম? ডি কক বলে একজন প্রফেসর, তিনি অবশ্যই একজন অর্থনীতিবিদ এবং প্রফেসর। এই ডি কক নামের ব্যক্তি, তিনি সেন্ট্রাল ব্যাংকিং কনসেপ্ট প্রথম দেন। দেখো, আরবিআই প্রতিষ্ঠা হয় 1 এপ্রিল 1935 সালে, অ্যাকর্ডিং টু আরবিআই অ্যাক্ট 1934। এটা আগে বলেছি। 1934 সালে আরবিআই অ্যাক্ট তৈরি হয় এবং সেই অ্যাক্টের ভিত্তিতে 1 এপ্রিল 1935 সালে, অর্থাৎ তার এক বছর পর আরবিআই প্রতিষ্ঠা হয়। এই আরবিআইয়ের ন্যাশনালাইজেশন বা জাতীয়করণ হয়েছিল 1 জানুয়ারি 1949 সালে। 1 জানুয়ারি 1949 সালে আরবিআইয়ের জাতীয়করণ হয়। এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু একাধিকবার পরীক্ষায় এসেছে, সেই প্রিভিয়াস ইয়ার থেকে আমি ইনফরমেশনগুলো তুলেছি। দেখো, আরবিআইয়ের প্রধানকে বলা হয় গভর্নর। আরবিআইয়ের প্রথম গভর্নর ছিলেন ওসবর্ণ স্মিথ। আরবিআইয়ের বর্তমান গভর্নর যিনি আছেন তিনি হলেন শক্তিকান্ত দাস। আরবিআইয়ের বর্তমান গভর্নর আছেন শক্তিকান্ত দাস। বোঝা গেল? চলো দেখি আর কি আছে। দেখো, আরবিআইকে কি বলা হয়? আরবিআইকে বলা হয় ব্যাংকার্স অফ অল ব্যাংক। সমস্ত ব্যাংকের ব্যাংকার্স বলা হয়। এটা কেন বলা হয় আমি সে বিষয়ে আসছি একটু পরে। এটাকে বলা হয় সেন্ট্রাল ব্যাংক, আমরা সবাই জানি। কন্ট্রোলার অফ ফরেন রিজার্ভ, যে বিদেশি যে মুদ্রার যে রিজার্ভ আছে সেটাকে কন্ট্রোল করে আরবিআই। ব্যাংকার অফ গভর্নমেন্ট, অবশ্যই সরকারেরও ব্যাংকার বলা হয় এই আরবিআইকে। তাহলে আরবিআইকে কি বলা হয়? ব্যাংকার্স অফ অল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, কন্ট্রোলার অফ ফরেন রিজার্ভ আর ব্যাংকার অফ গভর্নমেন্ট। এরপর দেখো, রেপো রেট এবং রিভার্স রেপো রেট বলে দুটো টার্ম আছে যেগুলো পরীক্ষায় পড়ে। তো রেপো রেট কাকে বলে?
দেখো, যে সুদের হারে কমার্শিয়াল ব্যাংকগুলি আরবিআই থেকে ঋণ নেয়। আরবিআই ছাড়া আমাদের ভারতবর্ষের যে ব্যাংকিং সিস্টেম, আমি পরবর্তীতে সেই একটা ভিডিও নিয়ে আসবো আমাদের ব্যাংকিং সিস্টেম কিভাবে চলছে। তো সেই ব্যাংকিং সিস্টেমে যে সমস্ত কমার্শিয়াল বা বাণিজ্যিক ব্যাংকগুলো আছে তাদেরকে প্রয়োজন মতো আরবিআইয়ের কাছ থেকে কিছু স্বল্পমেয়াদী ঋণ নিতে হয়। তো ঋণ নিলে অবশ্যই তার একটা ইন্টারেস্ট থাকবে। আরবিআই সেই ঋণের ওপর যে ইন্টারেস্টটা চাপায় বা যে সুদটা ধার্য করে সেটাকে বলা হয় রেপো রেট। এরপর আছে রিভার্স রেপো রেট। রিভার্স রেপো রেট কাকে বলবো, বা এটা শর্ট ফর্ম RRR। বাণিজ্যিক ব্যাংকগুলি তাদের অতিরিক্ত তহবিল আরবিআইয়ের কাছে জমা রাখে, আরবিআইয়ের কাছে জমা রাখে। এই গচ্ছিত অর্থের ওপর আরবিআই একটা সুদ দেয়। দেখো, একটু আগে আমরা পড়েছিলাম যে যে রিজার্ভ ব্যাংকে বলা হয় ব্যাংকার্স অফ অল ব্যাংক। এটা কেন বলা হয়? কারণ প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংকে তার কিছু পরিমাণ তহবিল, মানে কিছু পরিমাণ টাকা আরবিআইয়ের কাছে জমা রাখতে হয়। তো সেই টাকাটা জমা রাখলে, আমরা যেমন ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংক আমাদেরকে একটা সুদ দেয়, সেই বাণিজ্যিক ব্যাংকগুলিও তাদের কিছু পরিমাণ টাকা আরবিআইকে জমা রাখে, আরবিআইতে জমা রাখে, তার উপর আরবিআই একটা সুদ দেয়, সেটাকে বলা হয় রিভার্স রেপো রেট বা শর্ট ফর্ম RRR। এরপর দেখবো যে আরবিআই কি কি কাজ করে। আরবিআই দেখো, আরবিআই নোট প্রচলন করে, ঋণ নিয়ন্ত্রণ করে, মুদ্রা ব্যবস্থা রক্ষা করে, সরকারের ব্যাংকারের কাজ করে। এই হচ্ছে আরবিআই এর কাজ। আচ্ছা, বলে দিই এই সংক্রান্ত আরেকটা কথা। আরবিআইয়ের 1 টাকার নোট বাদ দিয়ে, অর্থাৎ 1 টাকার নোটটা বাদ দিয়ে সমস্ত নোটে কার সই থাকে? আরবিআইয়ের আরবিআইয়ের যে গভর্নর, আরবিআইয়ের গভর্নরের কি থাকে? সই থাকে। আরবিআইয়ের গভর্নরের সই থাকে। পরীক্ষায় এরকম কোশ্চেন বারবার আসে যে ধরো 100 টাকার নোটে কার সই থাকে? মনে রাখবে আরবিআই গভর্নর। 1 টাকার নোট ছাড়া সমস্ত নোটে আরবিআই গভর্নরের সই থাকে। তাহলে 1 টাকার নোটে কার সই থাকে? আমাদের অর্থ সচিব যিনি, তার সই থাকে। ভারতের অর্থ সচিবের সই থাকে 1 টাকার নোটে। বাদ বাকি সমস্ত নোটে আরবিআইয়ের গভর্নরের সই থাকে। দেখো, এবার আমরা দেখব আরবিআই স্লোগান কি। আরবিআইয়ের একটা স্লোগান আছে, সেটা হচ্ছে পেহেচানো পয়সা কি বুলি, পেহেচানো পয়সা কি বুলি কিউকি পয়সা বলতি হ্যায়। সুন্দর একটা স্লোগান আছে, পেহেচানো পয়সা কি বলি কিউকি পয়সা বলতি হ্যায়। দেখো, এই ছিল আজকের আরবিআই সংক্রান্ত আলোচনা। ভিডিওটা 5-10 মিনিটের হলেও আমার মনে হয় তোমরা এর থেকে অনেক উপকৃত হবে। আরবিআই থেকে যে পয়েন্টগুলো পরীক্ষায় বারবার আসে আমি চেষ্টা করেছি সেইগুলোকেই তুলে ধরার। আজকের মতো এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, প্রচুর পরিমাণে শেয়ার করো। আর এই ভিডিওর নিচে দেখো একটা লাল রঙের লেখা সাবস্ক্রাইব লেখা বাটন আছে, সেটা ক্লিক করে রাখো। তাতে করে কি হবে, আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ইউটিউব তোমাকে সবার আগে নোটিফিকেশান পাঠিয়ে দেবে। আজকের মতো এখানেই, ততক্ষণ খুব ভালো থাকো।